আমরা তো এখন যেরকম আলোচনা শুনছি দুটি জোটের এই জোটের মধ্যে দুটি দল যেরকম আসন চাইছে, যে যতগুলো আসন চাইছে সেই আসন চাওয়া নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে আসলে ইসলামপন্থা রাজনীতি যে পোক্ত করার জন্য এক বাক্সের রাজনীতি, যে একটা নীতি ছিল এক বাক্সের নীতি, সেই নীতিকে মাথায় রেখে এখন দুটি জোট সরে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। আসলে কি জোট ভাঙতে যাচ্ছে কিনা? আমি একটু থামিয়ে একটা জিনিস যোগ করি, মানে পত্রিকা যা আসে আমরা মঞ্জুবের কাছ থেকে একটু বেশি শুনতে চাই, উনি এটার অংশ, প্রত্যাশাটা আগেই জানিয়ে রাখলাম, মানে এটা অনেক বেশি না হোক অন্তত কিছুটা বেশি। আপনি ডাক্তার জাহেদকে ডাকলে সে একটা ঝামেলা লাগাবে, বুঝছেন। যাই হোক, ধন্যবাদ জেসিন আপনাকে, আপনি আবার দেশের বাইরে থেকে ঘুরে আসছেন। আজিজ ভাই আছেন, জাহেদ তো আছেন, দর্শকবৃন্দকেও শুভেচ্ছা। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশে যেটা আছে, এই নির্বাচন ব্যবস্থাপনাটা এমন যে এখানে বড় দলগুলো চায় ক্ষমতা যাওয়ার জন্য, সে একটা জোট করতে চায়। আবার অপেক্ষাকৃত যে দলগুলোর সামর্থ্য কম, তারা চিন্তা করে যে তাদের ভোট রেশিওটা বাড়ানোর জন্য তাহলে বড় দলের সাথে একটা জোট করা। এর বাইরেও আদর্শের একটা বিষয় থাকে। যেমন এবারে যখন ওই যে সব ইসলামিক দলগুলোর এক বাক্সে ভোটের আইডিয়াটা এসেছিল, আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। এই জন্যই করেছিলাম যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আসলে দুটো জিনিস লাভ হয়। একটা হচ্ছে আমাদের দেশে বারবার বলা হয় যে ইসলাম নিয়ে এত ভাগাভাগি কেন, ইসলাম নিয়ে এত বিভেদ কেন, এটারও একটা সুন্দর সমাধান হয়। আর আমাদের দেশে দেখবেন বলা হয় যে 92% মুসলমানের দেশ, এখানে কেন ইসলামের প্রতি মানুষের আগ্রহ থাকবে না। সুতরাং ইসলামিক দলগুলো যদি একসাথে হয়ে একটা ভোট করে, একটা পার্সেন্টেজ যদি দাঁড়ায়, একটা সংখ্যা যদি দাঁড়ায়, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আসলে কারা ইসলামী রাষ্ট্রের চিন্তাটার সাথে তারা একমত আছেন। এটা হলে ভালো হতো এবং সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু আজকে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ঝুঁকির মধ্যে পড়েছে, যে কোনো কারণে হোক। কারণ এটা জাহেদ যেটা ইঙ্গিত করেছেন যে আমি এটার অংশ, আসলে আপনি জানেন যে 8 দলীয় জোট নামে একটা জোট আগেই কিন্তু তৈরি হয়েছে। সেটা কি জোট না একটা নির্বাচনী সমঝোতা, এটা একটু অস্পষ্টতা আছে। আমরা পরে আমরা বলতে অ্যাকচুয়ালি আমরা দুটো দল যুক্ত হয়েছিলাম, যুক্ত হওয়ার আলোচনা শুরু করেছিলাম, এবি পার্টি এবং এনসিপি এবং এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে আমাদের একটা জোট ছিল। আপনারা জানেন যে আমরা গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট করেছিলাম এবং সেই জোটটা নিয়ে আমরা চেয়েছিলাম যে একটা মধ্যবর্তী জোট আকারে দাঁড়াতে। সেখানে আমরা নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আমরা অন্যান্য দলগুলোকে আমরা একসাথ করে চেয়েছিলাম যে আমরা মধ্যবর্তী একটা জায়গায় থাকি, একদিকে বিএনপি, একদিকে জামাতের নেতৃত্বে একটা ইসলামিক জোট, মাঝখানে আমরা থাকব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নানা দুর্ঘটনার পরে দেখা গেল যে আমরা এই মাঝখানে থাকতে আমরা পারলাম না। কেন পারলাম না সেটাও বলি, কারণ কালকে আমি একটা অনুষ্ঠানে পাবলিকলি অ্যাপোলজিও চেয়েছি যে কেন আমরা পারলাম না এই জন্য যে আমাদের এই জোটটা যখন আমরা গঠন করলাম তখন আমরা দুই পক্ষ থেকে ব্যাপক বুলিংয়ের শিকার হলাম, তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হলাম এবং কয়েকটা ঘটনা ঘটলো বিভিন্ন জায়গায়। এনসিপির নেতারাও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়েছেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ বরিশালে হেনস্থার শিকার হয়েছেন। এরপরে ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আপনি যদি কোনো একটা পাওয়ারফুল বলয়ের সাথে না থাকেন, মাঝখানে থাকলে আপনি দুই দলের দ্বারাই আপনি এক ধরনের নিগ্রহের শিকার হবেন, তখন আপনাকে কেউ আর সাহায্য করতে আসবে না। তো এগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে প্রচুর ডিবেট করেছি। ডিবেট করার পরে আমরা দুই পাওয়ারফুল বলয়ের সাথে আমরা কিন্তু এক ধরনের আলোচনা করেছি, বিএনপির সাথেও আলোচনা করেছি, জামাতের সাথেও আলাদা করে আলোচনা হয়েছে। সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি কিছুটা মারাত্মকভাবে ভারাক্রান্ত হয়ে গেছে, তার আর স্পেস নাই। বা বিএনপিও আমাদের যেহেতু আগে থেকে জুলাই সনদ ইস্যু নিয়ে বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছিল, ওই ঐকমত্য কমিশনে আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি সংস্কারের ব্যাপারে কনফিউজ। জামাতকে কম্পারেটিভলি মনে হয়েছে সংস্কারের ব্যাপারে জামাত অনেক খোলামেলা এবং পরিষ্কার বা আন্তরিক। তো এই নানা বিষয়ে দেখা গেছে যে আমরা একটা পর্যায়ে গিয়ে জামাতের যেই 8 দলীয় জোটটা ছিল তাদের সাথে এক ধরনের আসন সমঝোতার বিষয়ে আমরা আলোচনা শুরু করি। আলোচনাটা পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই আপনার ওই যে মনোনয়নপত্র চূড়ান্ত করার দিনটা চলে আসে।
ফলে এখানে একটা এক ধরনের মানে অবিন্যস্ত অবস্থা ছিল, যে কোথাও দেখা যাচ্ছে প্রত্যাহার করা হয়েছে, কোথাও একই ধরনের প্রার্থী দেওয়া এটা হয়েছে। কেমন হলো? মানে আসন সমঝোতার জন্যই যদি জোটটা হয়, আপনি বলছেন জোটটা আসলে কি আসন সমঝোতা কিনা, 8 দলীয় যে জোটটা প্রথমে ছিল ইসলামিক দলগুলো, সেটা কিন্তু শুধু আসন সমঝোতার জোট ছিল না, সেটা কিন্তু একটা আদর্শের একটা জোট ছিল বলে আমার কাছে মনে হয়েছে। সব ইসলামিক সেটাই ভোট এক রাইট। বাক্সে। তো এখন তাই যদি হয়, তাহলে এই যে আসন নিয়ে শেষ পর্যন্ত বিভেদ হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, আগেই সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো না থাকা, এটা তো পুতুল খেলা না? মানে এত হ্যাঁ, এরকম হলো কেন? এটা সমালোচনা আপনি করতেই পারেন, কারণ আমরা যতটুকু জেনেছি যে এটা সব কিছু অলমোস্ট মোটামুটি ওনারা একটা ফরম্যাটে চলে এসেছেন এবং একটা উদার জায়গা থেকেই চিন্তাটা ওনারা করেছেন। এবং দেখেন এখানে যেটা হয় যে যখন একটা তো হচ্ছে মানে এটাকে কি বলবো আমি, একটা হচ্ছে যে বস্তুবাদী চিন্তা। ধরেন আমি আসন, ভাই আপনি আমাকে কত আসন দিবেন, আমি আপনাকে কত আসন দিব, এটা একটা খোলামেলা কথা। আর এটা হচ্ছে আদর্শিক জায়গা। আদর্শিক জায়গা থেকে আমি আপনাকে স্যাক্রিফাইস করব, আপনি আমার সাথে স্যাক্রিফাইস করবেন, বা আপনি আমার থেকে কি বেনিফিট পাবেন, আমি আপনার থেকে কি বেনিফিট পাবো। যেমন ধরেন আমরা যখন মাঝখানের জোটটা দাঁড়াতে চেয়েছিলাম, আমরা প্রায় 200 আসনে প্রার্থী ঠিক করেছিলাম, এনসিপি এবং এবি পার্টি মিলে। তা আমরা যদি 200 আসনে সিরিয়াসলি ইলেকশন করতাম, তাহলে অনেকের ধারণা কোনো কোনো আসনে বিএনপি আমাদের ভোটের অংশীদারিত্বের কারণে সেখানে হয়তো জামাত জোট জিতে যেতে পারতো। আবার কোনো কোনো আসনে দেখা যাবে যে আমরা একটু ভোট বেশি পাওয়ার কারণে সেখানে জামাতের চাইতে বিএনপি বেশি ভালো পাবে, এরকম নিশ্চয়ই হিসাব তারা করেছেন। তো হিসাবের কারণেই কিন্তু এনসিপি এবং এবি পার্টির যে জোটটা ছিল সেই জোটটার সাথে জামাত আলোচনায় বসেছে এবং এক ধরনের আসন সমঝোতার আলোচনাটা শুরু করেছিল। আমরা সেখানে বলেছিলাম যে এই সমঝোতা জোটের একটা স্মারক থাকতে হবে, একটা স্টেটমেন্ট থাকতে হবে যে কেন আমরা এই জোটটা করছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার মধ্যে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা একটা ঘোষণায় যাব। আপনি যেটা বলেছেন যে সমঝোতা, তো মানুষকে তো বলতে হবে আমরা কেন সমঝোতা এসেছি। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, উনি একটা দল করেন, 3 জন আমরা কেন একজোট হয়েছি বা কি সমঝোতাটা আমাদের হয়েছে, এটা আমাদের বলতে হবে না? নিশ্চয়ই নিশ্চয়ই আসন সমঝোতাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সমঝোতার সূত্রটা কি। আমরা তো ধর্মীয় দল না, তাহলে রাইট, অনেকগুলো ধর্মীয় দল আছে সেখানে। তো এই জায়গাটায় এখনো স্পষ্টতার অভাব আছে। কিন্তু আমি যেটা মনে করি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে এটার হয়তো একটা সমাধান হবে। কিন্তু মানে এই যে এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত সুস্পষ্টতার অভাব বা এখন অন্তত এই জিনিসটুকু মনে হচ্ছে যে এই জোটটা টিকছে না। মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস তারা বের হয়ে যাবে এই জোট থেকে। এটা কি আপনি এগ্রি করেন কিনা? আপনার তাই মনে হয় কিনা? আমার এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে, নানা পরিস্থিতির কারণে। যদি এটা সত্য হয়, যদি এটা ধরেন কোনো না কোনোভাবে একটা দল বা দুটো দল যদি এখানে না থাকে, তাহলে দুটো সমস্যা তৈরি হতে পারে। একটা হতে পারে যে আদর্শিক জায়গাটা একটা প্রশ্ন তৈরি হবে, এবং সেই জন্য আমি বলছি যে একটা উদারতা দিয়ে সবাইকে একসাথে রাখার চেষ্টা করতে হবে।